সালের 11ই আগস্ট অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। কার্যত বলা চলে বীরভূমে তৃণমূল কংগ্রেস তখন একেবারেই শূন্য দেখতে পাচ্ছেন, কারণ অনুব্রত মণ্ডলের যে ভূমিকা ছিল তৃণমূলের ক্ষেত্রে বীরভূমে তা একেবারে অনস্বীকার্য। আমরা কটা তৃণমূলের সভাপতির নাম বলতে পারবো, কিন্তু অনুব্রত মণ্ডলের নাম বিভিন্ন জেলায় জেলায় বললে পরে সবাই চেনেন। এবং বলা চলে যে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রেও যেহেতু অনুব্রত মণ্ডল নেই, সেক্ষেত্রে একটা বড় চিন্তার কারণ হয়ে উঠেছিল তৃণমূলের কাছে। এটা রাজনৈতিক মহলের এক অংশ মনে করেছিল এবং বলা চলে সাধারণ মানুষও মনে করছিল। যদিও সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডল না থাকলেও তৃণমূলে অন্য কোনো দল, সেটা কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, কিংবা সিপিআইএম হতে পারে, তারা কিছুই করতে পারেনি। কংগ্রেসও কিছু করতে পারেনি, বিজেপিও পারেনি, সিপিএমও পারেনি। তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয় পেয়েছিল বীরভূমে। তবে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির সময়ে কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে। আপনারা জানেন, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর লোকসভা নির্বাচন যখন আসছে, ঠিক তখন অনুব্রতর বিরোধী বলে পরিচিত, যদিও তিনি তৃণমূল কংগ্রেসেরই মানুষ, একজনকে কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির দায়িত্ব তাঁকে দিয়েছিলেন। আর একটু অন্যভাবে বলা যেতে পারে, কুনজর এড়াতে যেমন চোখে কাজল পরানো হয়, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরে তৃণমূল কংগ্রেসের ওপর কুনজর এড়াতে, লোকসভা নির্বাচনের আগে আগে কুনজর এড়াতে বলা চলে বীরভূমে তৃণমূলের চোখে যেন কাজল পরানো হলো। কাজল শেখ প্রকট হলেন। যখন অনুব্রত মণ্ডল দায়িত্বে ছিলেন, কাজল শেখ সেই অর্থে কোনো দায়িত্বে ছিলেন না, কিন্তু অনুব্রত পরবর্তী সময়ে কাজল শেখ প্রকট হলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো কোর কমিটির। পরবর্তী ক্ষেত্রে লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে দেখা গিয়েছিল যে কাজল শেখ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন, সেখানে কাজল শেখকে ডাকা হয়নি এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ রানা, উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা এবং আরও অনেকেই বীরভূমের নেতৃত্ব, তারা কিন্তু উপস্থিত ছিলেন সেখানে। কাজল শেখকে ডাকা হয়নি। তার আগে কাজল শেখ নানান কিন্তু তার নিদান দিয়ে ফেলেছিলেন, সেখানে দলের বিপরীতেও অনেক সময় কথাও বলেছিলেন সেই টাইমে। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আর দায়িত্ব তাকে রাখা হলো না কোর কমিটির। কিন্তু পরে আবার দেখা গেল কাজল শেখকে সভাধিপতি করা হলো বীরভূমের। অন্যদিকে সভাপতি রাখা হলো কাকে? অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ তারপর থেকেই কাজল শেখ তিনি প্রকট হতে শুরু করলেন, দায়িত্ব পেলেন, কিন্তু বলা ভালো কখনোই অনুব্রত বিরোধী কিছুই তিনি বলেননি। এবং যখন অনুব্রত মণ্ডল ফিরলেন প্রায় 2 বছর পর, তখন কাজল শেখ কি বললেন শুনুন একবার। দেখুন, আপনি সঠিক বলেছেন। কেষ্টমণ্ডল যাওয়ার পর বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে হাতে তুলে নিয়েছিলেন এবং কোর কমিটি রেখে বীরভূম জেলাকে তিনি পরিচালনা করেছেন। কিন্তু সভাপতির আসনে আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন। স্বভাবতই অনুব্রত মণ্ডল মহাশয় চেয়ারটা এখনও খালি আছে, তিনি এসে সেই চেয়ারে বসবেন। আমরা কোর কমিটিকে আমরা নিজেদেরকে দলের সৈনিক বলে মনে করি, দলের কর্মী বলে মনে করি। আমরা কোনো পদের আশা করি না, পদের লোভ করি না। আমাদেরকে যেভাবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন, সেই পথেই আমরা হাঁটব। তিনি অনুব্রত মণ্ডল মহাশয় নির্দেশে বীরভূম জেলা পরিচালনা করেছেন বিগত দিনে, আগামী দিনেও করবেন। আমরা অনুব্রত মণ্ডল মহাশয় ছত্রছায় বীরভূম জেলায় আমরা যেভাবে বলবে সেভাবে পথ চলব। এই তো ভালোই ছিলেন কাজল শেখ, কিন্তু হঠাৎ বদলে গেলেন কেন? হঠাৎ বদলে গেলেন নাকি বদলে ছিলেন তিনি, মানে বদলেই ছিলেন, হঠাৎ বদলানোর কিছু নেই। কারণ তিনি বলছেন যে অনুব্রত মণ্ডলের কথায় তিনি চলবেন, গোটা দল চলবে, বীরভূম চলবে। আবার সাংবাদিকরা যাকে যখন প্রশ্ন করছেন, বলছেন যে কোর কমিটির কি কোনো পরিবর্তন হবে, কারণ অনুব্রত মণ্ডল তো ফিরে এসেছেন, তখন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। এত দূর অবধি ঠিকই ছিল। আব্দুল করিম খান অনুব্রত ঘনিষ্ঠ একজন নেতা, তার দলে তিনি সেই অর্থে এখন তার কোনো প্রভাব নেই,
কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ ছিল, তিনি দিল্লি যেতেন মাঝে মাঝে এবং তিনি জানতেন যে অনুব্রত মণ্ডল, তিনি আশা রেখেছিলেন তিনি ফিরবেন। এবং অনুব্রত মণ্ডল যখন ফিরলেন, কাজল শেখ নানুরের একটি পার্টি অফিসে তাদের যে দলীয় বৈঠক ছিল, সেই দলীয় বৈঠকে লোকজন নিয়ে আব্দুল করিম খান আগেই পৌঁছে যান। খেপে গেলেন কাজল শেখ। তিনি বলছেন, কারণ তাঁর এলাকা নানুর, তিনি কি বললেন? তিনি বলছেন যে কোনো গ্রুপবাজি আমি বরদাস্ত করব না, আমি হাডুডুডু খেলতে পারি, দাবা খেলতে পারি। এবং তিনি বলছেন যে আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনারা পাঁচিলে চেপে বসে আছেন, তাই দাবার চালটা আগেই খেলেছিলাম, তাই খেলা হবে গান শুনিয়ে কিছু হবে না, আমি সব খেলা খেলতে পারি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন অনুব্রত ঘনিষ্ঠ এক নেতা, তার নাম আব্দুল করিম খান। তাঁর বিরুদ্ধে এটাই বলছে রাজনৈতিক মহল। তিনি বলছেন তিনি পঞ্চায়েতের পার্সেন্টেজ খান না, তিনি অন্য কোনো জায়গা থেকে জমি অধিগ্রহণ এ সমস্ত কিছু করেন না, তিনি কর্মী। এই কর্মীর কথা অনুব্রত মণ্ডল বারবার বলেছেন। 21-এর নির্বাচনের পরে, 21-এর নির্বাচনের আগে সভায় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি কোনো নেতা নই, নেতা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিতাম, আমি একজন কর্মী। একই বক্তব্য কাজল শেখ একই ইঙ্গিত করছেন, বলছেন আমি একজন কর্মী, আমি অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটব। খুব বুদ্ধিমান। অনুব্রত মণ্ডলের পথে দেখানো পথে হাঁটব, এই কথাটা কখনো বলতে ভুলে যাচ্ছেন না। কিন্তু অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে আজ তিনি যে ইঙ্গিত দিয়েছেন তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলছেন যে গ্রুপবাজি বরদাস্ত করব না। কেন বললেন গ্রুপের কথা? কোন গ্রুপের কথা বলছেন? তাহলে তো একদমই গোষ্ঠী কোন্দলেই প্রকাশ্যে আসছে তৃণমূলের। অনুব্রত ফেরার পর কি কাজল শেখ বেঁকে বসছেন? আমি শোনাবো কাজল শেখ আজ কি বলেছেন। আমার চালা পাওয়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি, আমি কর্মীর মতো আমাদের সঙ্গে মিশতে এসেছি। আমি কর্মীর মতো আমাদের রাস্তা দেখাবো, দিশা দেখাবো, পথ দেখাবো, আমাদের পরামর্শ দেবো, আপনারা সেভাবেই চলবেন। আমি পরামর্শ নেব আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে। তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথেই আমি চলব। কিন্তু গ্রুপবাজি দয়া করে করবেন না, গ্রুপবাজি করা কোনো প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলাও খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা পাঁচিলে চেপে বসে আছো, তার আগেই দাবার চাল চলেছে। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি, আমি নদীর পানি তুলে পৌঁছিত আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, আমি যে মানুষের জায়গা জোর করে তুলে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে পরক্ষণে খেলা কিন্তু ঘুরে গেল। দাবার চাল দেওয়ার পরে খেলা কিন্তু ঘুরে গেল। কাজল শেখ তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন। তিনি বলছেন এই কথাগুলো তিনি সিপিআইএমের উদ্দেশ্যে বলেছেন, বিজেপির উদ্দেশ্যে বলেছেন, যারা ধর্ম নিয়ে খেলা করছেন। পাশাপাশি বীরভূমে কাজল কেষ্ট দ্বন্দ্ব যারা লাগাতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন অনুব্রত মণ্ডল তাঁর অভিভাবক। অনুব্রত মণ্ডলের দুর্গাপুজোর সময়, কেষ্টকালী পুজোর সময় তিনি সেই ঠাকুর এনেছেন, সেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলে দেখেছে। তাহলে অনুব্রত আর কাজলের মধ্যে, অর্থাৎ কেষ্ট কাজল দ্বন্দ্ব কোথায়? সত্যিই তো তাই, কেষ্ট কাজল দ্বন্দ্ব কোথায়?
কাজল শেখ বারবার বলেন অনুব্রত মণ্ডলকে সঙ্গে রেখে অনুব্রত মণ্ডলের কথায় তিনি চলতে চান, অথচ কেষ্টমণ্ডল ফেরার পর অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখ দেখা করেছেন কি? ছেড়ে দিন, অনুব্রত মণ্ডল সচল হচ্ছেন, বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছেন, কাজল শেখকে দেখা যাচ্ছে কি? প্রশ্ন থাকছে রাজনৈতিক মহলের। আপনাদের শোনাবো আব্দুল করিম খান, তিনি ঠিক কী বললেন। বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল, বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে, বীরভূম আবার নতুন সাজে সাজতে লেগেছে। বীরভূমের মানুষের উচ্ছ্বাস আবেগকে কাজে লাগিয়ে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন। দাদা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। এত কিছুর মাঝে বীরভূমের তৃণমূলের রাজনীতির সমীকরণ কি বদলে যাবে? কাজল শেখের যে প্রকট বৈশিষ্ট্য তা কি প্রচ্ছন্ন হয়ে যাবে অনুব্রত মণ্ডলের প্রকটতায়? নাকি চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, বিধায়ক এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরীর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা না করতে পারা, তাতে উল্টো দিকে, এবং এখনও পর্যন্ত কাজল শেখ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেননি, তবে কেষ্ট কি কাজলের সঙ্গে দেখা করবেন? পিঠ চাপড়ে দিয়ে বলবেন, আমার অবর্তমানে ভাই তুই দারুণ কাজ করেছিস? এখন সেটাই দেখার।